এটিএম এ টোল ফ্রি নম্বরে প্রতারণা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ প্রতারণা, সার্ভে পার্কে এটিএম এ আটকে যায় কার্ড, বুথের মধ্যে থাকা টোল ফ্রি নম্বরে ফোন, 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, এই প্রতারণা কিভাবে চলছে, পুলিশ কি বলছে? দেখো, একেবারে পুলিশ প্রাথমিক যে অনুমান, এটিএম এর ভেতরে যে টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারেই কিন্তু এইরকম ধরনের একটা প্রতারণা। কারণ গতকাল দেখা যায় সার্ভে পার্ক থানার অন্তর্গত কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি ব্যাংকের এটিএম এ 2 জন গ্রাহক যান এবং যখন তারা টাকা তুলতে যান, সেক্ষেত্রে প্রথমেই টাকা কোনো মতেই তারা তুলতে পারেন না। ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের ফোনে মেসেজ ঢোকে যে টাকা উইথড্র। যখন ঘটনাস্থলে গেলে তারা দেখে যে সেখানে যে টোল ফ্রি নাম্বার দেওয়া ছিল, আদত সেটা ব্যাংকের টোল ফ্রি নাম্বার নয়, একটা চক্র এর পেছনে কাজ করছে, যারা নিজেদের নাম্বার দিয়ে সেখানে দিয়ে রেখেছিল এবং সেই নাম্বারে ফোন করছে বিপক্ষী। একজনের 3 বারে প্রায় 25,000 টাকা এবং আরো একজনের প্রায় লক্ষ লক্ষ টাকা খোয়া গেছে বলেই কিন্তু তারা দাবি করছেন। ইতিমধ্যে সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ গেছিলেন এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং এই যে একটা প্রতারণা চক্র, তার পেছনে কারা কারা জড়িত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু সার্ভে পার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ রৌনক। তা এটিএম কার্ড ঢুকেছি মেশিনে, কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন এরকম ছোটো, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। কলকাতায় ফের টার্গেট একাকী বৃদ্ধা, এবার সিআর অ্যাভিনিউয়ে বেপরোয়া ডাকাতি, রাতে বাড়িতে দুষ্কৃতী হানা, শয্যাশায়ী মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গয়না টাকা লুট, দরজা খোলেন পরিচারিকাই, জানতে পেরেছে পুলিশ। কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ। আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি, আমি নিচেও নামিনি। আমি জানি না এটা কে খুলতে বলেছে, এদের কেয়ারটেকার। আচ্ছা, কেয়ারটেকার কবে থেকে কাজ করছে এখানে? 25 বছর। আর আপনি কত বছর? 35 বছর। তাই শুধু ম্যাডাম থাকে, আর কেউ থাকে না। ছেলে মেয়ে কোনো কেউ? হাজবেন্ড? না, হাজবেন্ড মারা গেছে। ছেলে মেয়ে কেউ? হ্যাঁ, সব দিল্লি, বেঙ্গালোর, এতে 3 মেয়ে থাকেন। উনি একাই থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন? ফিমার বোন ফ্র্যাকচার হয়ে গেছিল। আচ্ছা, এয়ারপোর্টে পড়ে গিয়ে হয়েছিল মাস দেড়েক আগে। উনি তো একদম শয্যাশায়ী, অপারেশন হয়েছে, শুয়ে আছেন। আপনি কি একা থাকেন? হ্যাঁ, একাই থাকেন। আর বাড়ির তলায় কে কে থাকে? কে আছে বাড়িতে? ওনার কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে, কিছু পরিচারিকা আছে। ওই তার আগের দিন। এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা, উনি হাঁটাচলা করতে পারেন? না, পারেন না। কেন পারেন না? ওনার তো ভেঙে গেছে, ফিমার বোন ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। এখন ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি? হ্যাঁ। বীরভূমে দেউচা পাচামির কাজ গতি পেয়েছে, এবার শুরু প্রকল্প এলাকা থেকে গাছের পুনর্বাসন। ধাপে ধাপে অন্য জায়গায় সরানো হচ্ছে প্রায় 1000 গাছ, আর এতে খুশি স্থানীয়রা। বীরভূমের দেউচা পাচামি, মজুদ থাকা কয়লা নিরিখে দেউচা পাচামি বিশ্বের 2য় বৃহত্তম এবং এশিয়া ও ভারতের বৃহত্তম কয়লা খনি। সম্প্রতি এখানে কাজ শুরু হয়েছে। এই প্রকল্প এলাকার মধ্যে পড়ে চাঁদা নামে একটি জায়গা। এখানে রয়েছে অর্জুনের জঙ্গল। শুধু অর্জুন নয়, রয়েছে আরো নানা ধরনের গাছ। চাঁদা এলাকায় সব মিলিয়ে গাছের সংখ্যা 980টি। এইসব গাছ সরানোর কাজ এবার শুরু হয়েছে। কাজের বরাত পেয়েছে হায়দ্রাবাদের একটি বিশেষজ্ঞ বেসরকারি সংস্থা। বিশেষ পদ্ধতিতে শিকড় সহ গাছগুলিকে তুলে কাছে অন্য একটি সরকারি জমিতে বসানো হচ্ছে। আর এই অর্জুন বাগানে রয়েছে অর্জুন, মহুয়া, শিরিষ সহ প্রায় 980টি গাছ। তবে এই 980টি গাছকেই কিন্তু কেটে ফেলা হচ্ছে না। এই 980টি গাছকেই বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই এই 980টা গাছকেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। আর তারপরে এই গাছগুলোকে এখান থেকে প্রায় 500 মিটার দূরে একটা জায়গা তো ঠিক করা হয়েছে, সেটাও সরকারি ভেস্টেড ল্যান্ড, সেখানে এই গাছগুলোকে প্রতিস্থাপন করা হবে। প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল, কলের ওপরের স্তরে যে ওভারবার্ডেন আছে ব্যাসাল্ট স্তর, সেটার
তার কাজ শুরু হয়েছে। এখানে এই প্রস্তাবিত জায়গায় আমাদের 980টি আমাদের গাছ আছে। ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন আমরা করলাম, আজকে দিয়ে আমরা শুরু করেছি। আপনারা দেখবেন এখানে সারি সারি পিট কাটা আছে, এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে, যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন। বহু পুরনো এই গাছগুলির সঙ্গে স্থানীয়দের আবেগও জড়িত। এলাকায় কয়লার খনি হলে গাছগুলির কি হবে? এত গাছ কি কেটে ফেলা হবে? চিন্তায় ছিলেন স্থানীয়রা, সেই চিন্তা এখন দূর হয়েছে। এটা খুব ভালো সুখবর যে এই গাছ সরকার এনে আবার নতুন করে লাগাইছে। এখান থেকে আমাদের আদিবাসীদের মহুয়া, শিরীষ, অর্জুন এই সমস্ত গাছ থাকলে পরে এতে আদিবাসীদের জীবিকা হয়। এখানে কিছু শাল গাছ আছে, কিছু মহুয়া গাছও আছে। গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে এটা গাছের প্রাণটাকে বাঁচাবে। এটা সরকার ভালো কাজ করেছে। রাজ্য সরকারের এইভাবে যে গাছকে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা, তাতেই সেই উদ্যোগে কিন্তু সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। পুরসভার দেওয়া কল থেকে জল পড়ে না, পড়লেও তা ঘোলা। দক্ষিণ দমদমে জল যন্ত্রণা চরমে। এরই মধ্যে ভূগর্ভস্থ জল তুলে চলছে ব্যবসা, আর এই নিয়েই কাউন্সিলরের নিশানায় পুরসভা। শীঘ্রই জল যন্ত্রণা মিটবে বলে আশ্বাস পুরসভার। বাড়িতে বাড়িতে পুরসভার জলের লাইন গিয়েছে, কিন্তু সেই কল থেকে ঠিকমতো জল পড়ে না। অভিযোগ উত্তর 24 পরগনা দমদমের বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছরই জলকষ্ট চলে। মাঝে মধ্যেই টানা কয়েকদিন জল বন্ধ থাকে। গত 3 মাস ধরে কল থেকে ঘোলা জল পড়ছে বলে দাবি স্থানীয়দের। এখানে জল ঠিক মতো আসে না, মাঝে মধ্যেই জল, হঠাৎ জল নেই। বিগত 3 মাস যাবত মানে পুরো ঘোলা জলই পড়ছে। গরমকালে তো এরকমই 2 দিন 3 দিন জল আসে না, গাড়িও ঢোকে না। গরমকালে তো প্রচুর সমস্যা, মানে 3-4 দিন একটানা জল আসছে না। আর শীতকালে ঘোলা জল পুরো, মানে জলটা বাধ্য হয়ে খেতে হয় ওষুধ টষুধ দিয়ে। কাউন্সিলর বলছেন যে আমি এই ডিপার্টমেন্টের না, বাধ্য হয়ে আমরা এই খাচ্ছি। খাবার জল কিনে খেতে হচ্ছে, কেউ কেউ জল ফুটিয়ে বা জলে ওষুধ দিয়ে খাচ্ছেন। এমনই পরিস্থিতি দক্ষিণ দমদম পুর এলাকার আরএন গুহ রোড, বান্ধবনগর বা প্রাইভেট রোডের মতো 25টি ওয়ার্ডে। জলের এখানে খুবই প্রবলেম চলছে বর্তমানে। আবার যেটুকু জল দিচ্ছে সেটা ঘোলা, আবার গন্ধ, খাওয়া যাচ্ছে না। আমরা কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর বলে আমি জলের ডিপার্টমেন্টে নেই, খাবার জল কিনে খাই। ঠিকমতো খাবার জল পাওয়া যাচ্ছে না। আর দক্ষিণ দমদমে ভূগর্ভস্থ জল তুলে চলছে একের পর এক জলের কারখানা। ব্যবসায়ীদের দাবি পুরসভা তো ট্রেড লাইসেন্স দিয়েছে। লাইসেন্স আছে আপনাদের? হ্যাঁ, লাইসেন্স আছে। পুরসভাকে জানিয়েছিলেন? পুরসভাকে জানিয়েছিলাম। পুরসভায় তো আমার ট্রেড লাইসেন্স দিয়েছে। যখন আমি ট্রেড লাইসেন্স করতে যাই তখন তো আমাকে দেওয়াটা উচিত হয়নি। এটা কি আমার দোষ? জলের সমস্যায় জেরবার বাসিন্দারা, তার মধ্যেই রমরমিয়ে চলছে বেআইনি জলের কারবার। এ নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করছেন কাউন্সিলর। যতক্ষণ জলের সংকলন না হবে ততক্ষণ নিশ্চয়ই বড় বড় বহুতলের পারমিশন দেওয়া উচিত না। সেটা কি হিসাবে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? জলের কারখানাগুলো রয়েছে সেইগুলো তো দেখছি পাম্প করে জল, ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। ভূগর্ভস্থ জল তুলছে, তারা বেকার ছেলে ব্যবসা করে খাচ্ছে। যদি ভূগর্ভস্থ জল বন্ধই হয় তাহলে জলের জন্য ট্রেন লাইন দিচ্ছে কেন তাহলে? জল নিয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পুরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কাউন্সিলর। তাঁর দাবি নতুন জলের ট্যাঙ্কের কাজ শেষ হলেই খাবার জলের সমস্যা মিটে যাবে। জলের চাহিদা অনুযায়ী আমরা জল কম পাচ্ছি। আবাসনে তারা ডিপ টিউবওয়েল বসাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, জলের স্তর নেমে যাচ্ছে এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করছে। 15 নম্বর ওয়ার্ডে আর 3 নম্বর ওয়ার্ডে 2টো ওয়ার্ডের ট্যাঙ্ক করছে। এই কানেকশনগুলো যত তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি পুরোটাই আমরা সার্ভিস ওয়াটার দিতে সক্ষম হব। পানীয় জলের অভাব, গ্রীষ্মকাল আসছে, এখন এই জলের অভাব মেটাতে কি কাজ করবে, কিভাবে ব্যবস্থা নেবে দক্ষিণ দমদম পৌরসভা, এখন সেটাই চ্যালেঞ্জ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে মুরগির মড়ক। পশ্চিমবঙ্গে ডিম মাংসের দাম কমেছে, আর এতে অনেকের মনে প্রশ্ন, তাহলে কি বার্ড ফ্লু আতঙ্কেই এ রাজ্যে দাম কমছে মুরগি আর ডিমের? ব্যবসায়ীরা এই তথ্য উড়িয়ে দিয়েছেন। প্রাণী সম্পদ দফতরও জানিয়েছে ভয় পাওয়ার কিছু নেই, সরকার নজর রাখছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু। অন্ধ্র লাগোয়া মহারাষ্ট্রেও বার্ড ফ্লু এর প্রকোপ। এদিকে এ রাজ্যে সম্প্রতি মুরগির মাংস এবং ডিমের দাম কমেছে। এতে অনেকে একে একে দুই করছেন।
তাদের মনে প্রশ্ন, বার্ড ফ্লু আতঙ্কে কি বাংলায় মুরগির মাংস এবং ডিমের দাম কমেছে? না না, সেরকম তো কিছু দেখছি না। আমি তো মোটামুটি ধরো কম্পিটিশন করি, বডি বিল্ডিং করে ডেলি খাই, প্রবলেম নেই। দামটা কোথায় কম, 180 টাকা, এটা কোথায় কম? মাঝে ছিল 220 টাকা, সেখানে একটু কমেছে। না, আমাদের এখানকার, আমরা যে মহাজনের কাছে মাল নিই, আমাদের এখানকার বসিরহাট, হ্যাঁ বসিরহাটের চিকেন আমাদের এখানে আসে, বাইরে উড়িষ্যার চিকেন আসে না। মুরগি দেখে না নিলে লোককে দেবো কিভাবে? বাজে মাল লোককে দেওয়া যাবে? দাম কমার জন্য বিক্রি বাড়া, আমাদের যেমনি নর্মাল সেল হয় এমনি নর্মালি সেল আছে। ভিন রাজ্য থেকে মুরগির মাংস পশ্চিমবঙ্গে আসে না, তবে অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির ডিম আসে। সেই রাজ্যেই বার্ড ফ্লু, মুরগির মরক, আর এ রাজ্যে ডিমের দাম কমেছে। তাহলে কি এটা বার্ড ফ্লু এর এফেক্ট? ব্যবসায়ীদের দাবি, মুরগির মাংস এবং মুরগির ডিমের দাম কমার সঙ্গে অন্ধ্রপ্রদেশের বার্ড ফ্লুর কোনো সম্পর্ক নেই। তাহলে দাম কমলো কেন? পিকনিকের মৌসুম শেষ, তাই মুরগির মাংসের চাহিদা কমেছে, দামও কমেছে। এখন ঠান্ডাটা কমে গেছে, বড়দিনের বাজারে একটু 1 জানুয়ারি এগুলো একটু ডিমান্ড থাকে, সেই ডিমান্ডগুলি কেটে গেছে। না না, কোনো এফেক্ট হয়নি। শীতে কেক তৈরির জন্য ডিমের চাহিদা বাড়ে, এখন আর তা নেই, তাই চাহিদা কম, দামও কম। অন্ধ্রপ্রদেশে যা আসে এখনো কোনো রকম অসুবিধার সৃষ্টি হয়নি। এখন পর্যন্ত আমাদের যে বাজারের পজিশন, তাতে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর জানিয়েছে, বার্ড ফ্লু নিয়ে সতর্ক রাজ্য সরকার, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মুরগির মাংস অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে না, অন্ধ্র থেকে বাংলায় ডিম আসে, তবে সেটা সংখ্যায় খুব কম। অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য নয়, ভয় পাওয়ার কিছু নেই। কোনো অসুবিধা কিসের, আর তো এটাই চলছে ভালো। তাহলে কি কোনো টেনশন নেই? না, কোনো টেনশন নেই। আমি খাই ডেলি 4টে করে। নিউজ 18 বাংলা। রাজ্য সরকারি বিভিন্ন আবাসনে সরকারি কর্মীদের দেখা নেই, সরকারি আবাসনেও দখলদারি। অন্য জেলা থেকে কলকাতায় কাজে এসে সমস্যায় পড়ছেন হাইকোর্টের কর্মীরাও। দুর্গাপুরের সরকারি আবাসন সংক্রান্ত মামলায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতায় রাজ্য সরকারি আবাসন নিয়ে তাঁরা রিপোর্টও তলব করেছেন। রাজ্য সরকারি আবাসন, রাজ্য সরকারের কর্মীদের থাকার জন্য ফ্ল্যাট। এইসব রাজ্য সরকারি আবাসনের অনেক ফ্ল্যাটই দখল হয়ে গিয়েছে। সরকারি এসব আবাসনে সরকারি কর্মীদের দেখা মেলে না, এতে ক্ষুব্ধ হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, কলকাতা হাইকোর্টের কর্মচারীদের অনেকেই দূর থেকে আসেন, কেউ কেউ 60 থেকে 70 কিলোমিটার দূরে থাকেন। মাঝে মধ্যে ট্রেন বাসের সমস্যা হলে তাঁদের পৌঁছতে দেরি হয়, কাজ সেরে ফিরতে অনেকের রাত হয়ে যায়। হাইকোর্টের এই সব কর্মীরা সরকারি আবাসন পাওয়ার যোগ্য। রাজ্য সরকারি কর্মী, তাও কেন রাজ্য সরকারের আবাসন পাচ্ছেন না? এর পিছনে নানা কারণ। নোটিশ দিয়েছে, ছেড়ে দেবো আমরা। এখানে 20 বছর আছে পড়ে আছে, তারা এখনো পর্যন্ত ছাড়েনি। এই যে আপনারা রয়েছেন, এখন অবসরের পরেও আপনি এখানে রয়েছেন, এটা তো বেআইনি। কিন্তু বেআইনি সবই চলছে, বেআইনি আর কেউ আইনে কি আছে বলো? আমি আর আমার মা থাকি, মা অসুস্থ, আমাদের এখন সেই সামর্থ্য নেই যে আমরা নতুন ঘর বাড়ি কিছু কিনে নিয়ে গিয়ে তৈরি করে বানাবো। একটা ভাড়া দিই, যেটা বাবা বেসিক দিতেন রিটায়ারের পর থেকে, সেইটাই দিয়ে আসছি। কত টাকা ভাড়া দেন? 5,000 টাকা। কাকে? বিশ্বজিৎ ঘোষ। না, আমরা তো এরকম না জানতে আমরা নিয়ে ফেলেছি। এটা যদি জানতাম তা আমরা তো হাইরিস নিতাম না। আর কয়েক মাসে পর আমার ঘর কমপ্লিট হয়ে গেছে, হয়তো পুজোর আগে চলে যেতে পারবো। সরকারি কর্মী নন, তবু সরকারি আবাসনে থাকেন, ভাড়া দিয়ে থাকেন, তবে সেই ভাড়ার টাকা সরকারের হাতে পৌঁছয় না। পশ্চিম বর্ধমানের এমনই এক সরকারি আবাসন বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে, আর এই নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের কর্মীদের সমস্যা প্রসঙ্গ উঠে আসে। ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের থেকে তারা জানতে চেয়েছে, কলকাতায় রাজ্য সরকারের আবাসনগুলি কি অবস্থায় আছে, রাজ্য সরকারি আবাসনগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মী থাকেন, সরকারি আবাসনের কত ফ্ল্যাট দখল হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা।